তো লাইটিক চক্র এটা খুব ইম্পর্টেন্ট। লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্র থেকে সিকিউ আসবে পরীক্ষায়। সিকিউটা কিভাবে আসবে? সিকিউটা এই যে এরকম উদ্দীপক দেওয়া থাকবে, যে উদ্দীপকের এতে হচ্ছে ব্যাকটেরিওফাজ দেওয়া থাকবে। ব্যাকটেরিওফাজ তো একটা ভাইরাস, তাই না? এবং এই যে বি হচ্ছে একটা কি ব্যাকটেরিয়া। তাহলে কিভাবে বি এর ভিতর সংখ্যা বৃদ্ধি করে? বা উদ্দীপকে দেওয়া থাকবে হচ্ছে অকোষীয়। কোনটা অকোষীয়? ভাইরাস। বি আদিকোষীয়। কোনটা আদিকোষীয়? তাহলে কিভাবে বি এর ভিতর সংখ্যা বৃদ্ধি করে? ব্যাখ্যা করো। তাহলে ভাইরাস ব্যাকটেরিয়ার ভিতরে সংখ্যা বৃদ্ধি করবে দুইটা প্রক্রিয়ায়, তাই না? কি কি বলেন তো? লাইটিক চক্র, লাইসোজেনিক চক্র। তো তখন আপনাদের এই লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্র কি করতে হবে? লিখতে হবে। তো আমরা এখন সেটা একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করব, যাতে আমরা এই কয়েক মিনিটে ওইটা একদম লিখে ফেলতে পারি, বুঝে ফেলতে পারি এবং শেষ করে ফেলতে পারি একেবারে। তাহলে দেখেন, আপনারা অবশ্যই পয়েন্ট বা ধাপগুলো লিখবেন। আপনারা সবাই যেটা করেন, একটা প্যারাগ্রাফের মধ্যে লিখে ফেলেন। লাইটিক চক্র লিখে পরে একটা প্যারাগ্রাফ লিখে ফেলেন। প্যারাগ্রাফ লিখলে আপনারা নাম্বার পাবেন না। আপনাদেরকে অবশ্যই একটা পয়েন্ট, ধাপ 1, ধাপ 2, 3, 4, 5, এই 5টা ধাপ পয়েন্ট, একদম হেডিং, 5টা হেডিং লিখে তারপরে একটা করে লাইন লিখে দিবেন। বুঝছেন? তাহলে সেই 5টা হেডিং বা লাইনের প্রথমটা কি বলেন তো? সংযুক্তি বা পৃষ্ঠলগ্নি ভবন। এর মানে হচ্ছে এই যে ভাইরাসটা বা টি2 ব্যাকটেরিওফাজ, ঠিক আছে, এই টি2 ব্যাকটেরিওফাজটা কার সাথে এসে সংযুক্ত হবে? সংযুক্তি বা পৃষ্ঠলগ্নি ভবন। তার মানে টি2 ব্যাকটেরিওফাজটা বা ভাইরাসটা এই ব্যাকটেরিয়ার উপর এসে কি হবে? সংযুক্ত হবে বা অ্যাটাচ হবে। কারণ ধাপের নাম কি? অ্যাটাচমেন্ট বা লেন্ডিং। তাহলে এই যে ভাইরাসটা এসে ব্যাকটেরিয়ার উপর অ্যাটাচ হবে, লেন্ডিং করবে। তাহলে দেখেন কিভাবে ল্যান্ড করবে। এর কারণ হচ্ছে এটা কি কোষীয়? আদিকোষীয় না? আদিকোষের বাইরের আবরণের নাম কি? কোষ প্রাচীর। কোষ প্রাচীরের নিচে কি থাকে? কোষ ঝিল্লি। আমরা কোষ ঝিল্লি যখন প্রথম অধ্যায়ের মধ্যে পড়ছিলাম, বলছিলাম কোষ ঝিল্লির মধ্যে কিছু রিসিপ্টর আছে, মনে আছে আপনাদের? রিসিভ মানে কি? গ্রহণ করা। আর রিসিপ্টর মানে কি? যে গ্রহণ করে। তার মানে এই কোষ প্রাচীরের মধ্যে স্পেশাল কিছু রিসিপ্টর আছে। কি আছে? রিসিপ্টর আছে। রিসিপ্টর সাইট। সাইট মানে কি? অবস্থান। আমরা কিছু বলছিলাম, মনে আছে? রিসিপ্টর সাইট, যে ভাইরাসের রিসিপ্টর সাইট যেই কোষের প্রাচীরে থাকবে বা যেই কোষের ঝিল্লিতে থাকবে, সেটা সেইখানেই বসতে পারবে। মনে আছে আপনাদের? দেখাইছিলাম কিন্তু। রিসিপ্টর যেমন স্পাইক যদি এরকম হয় আর রিসিপ্টর সাইট যদি এরকম হয়, এটা কি এখানে অ্যাটাচ হতে পারবে? পারবে না। স্পাইক যদি এরকম হয়, তাহলে রিসিপ্টর সাইট কীরকম হইতে হবে? এরকম হইতে হবে। তার মানে এই ফাজ ভাইরাসের জন্য এই ব্যাকটেরিয়ার, ইকোলাই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে একটা স্পেশাল কি আছে? রিসিপ্টর সাইট আছে, যার কারণে সেইখানে কি হইতে পারে? অ্যাটাচ হইতে পারে, ল্যান্ড করতে পারে। তাহলে প্রথমে কি লিখবেন? ধাপ 1, সংযুক্তি বা পৃষ্ঠলগ্নি ভবন। তারপরে কি লিখবেন? টি2 ব্যাকটেরিওফাজের জন্য ইকোলাইয়ের কোষ প্রাচীরে একটা স্পেশাল রিসিপ্টর সাইট আছে, যার কারণে এটা এখানে কি হইতে পারে? অ্যাটাচ করতে পারে বা সংযুক্ত হইতে পারে। এক লাইন লিখতে পারবেন না? আচ্ছা, তাহলে ধাপ 1 লেখেন খাতায়। ধাপ 1, সংযুক্তি বা পৃষ্ঠলগ্নি ভবন। তাহলে এই ছবিটা আপনারা আঁকতে পারবেন না? পারবেন কি না? এখন দেখেন, এই টি2 ব্যাকটেরিওফাজের ভিতরে এখানে কি ছিল বলেন তো? ডিএনএ ছিল। কারণ টি2 ব্যাকটেরিওফাজ কি ভাইরাস? ডিএনএ ভাইরাস। ওই যে মনে নাই আপনাদের? টিপুর ভাই টি2 কি? ডিএনএ। আচ্ছা, তাহলে 2 নাম্বারটা কি দেখেন তো? ফাজ ডিএনএ অনুপ্রবেশ। তারপর কি লিখবেন? ধাপ 2। তাহলে খাতায় লেখেন ধাপ 2। ধাপ 2টা কি? ফাজ ডিএনএ অনুপ্রবেশ। আচ্ছা দেখেন, এটাকে ইংরেজিতে কি বলতেছে? পেনিট্রেশন। মনে করেন আমরা যখন হাইড্রা পড়ছিলাম তখন একটা ছিল পেনিট্রেন্ট। তখন কিন্তু আমি বলছিলাম পেনিট্রেন্ট তাকেই বলা হয় যে কি করে? পেনিট্রেশন করে। পেনিট্রেশন মানে কি? বাইরে থেকে কোনো কিছু ভিতরে ঢুকানো বা প্রবেশ করানো বলছিলাম, মনে আছে? হ্যাঁ। তাইলে কি লিখছে? ব্যাকটেরিওফাজের দণ্ডাকৃতির লেজটা সংকুচিত হয়ে বিশেষ শক্তি প্রয়োগের মাধ্যমে সংযোগ স্থানের প্রাচীরে ছিদ্র তৈরি করে এবং ফাজ ডিএনএকে ইকোলাইয়ের ভিতরে প্রবেশ করায়। তাহলে এই যে ছবিটা দেখেন,
এখানে তো অ্যাটাচ হয়েছিল। এখন এই যে লেজের যে পার্টটুকু আছে এটা যদি এভাবে সংকুচিত হয়, একটা প্রেসার দেয়, তাহলে এখানে একটা ছিদ্র হবে। কি হবে? ছিদ্র হইলে এই ডিএনএটা ফুরুত করে কোথায় চলে আসবে? কার ভিতরে চলে আসবে? ব্যাকটেরিয়ার ভিতরে। তাহলে ডিএনএটা যদি ব্যাকটেরিয়ার ভিতরে চলে আসে এখান থেকে ফুরুত করে, তাহলে এটা কি এখানে থাকবে না খালি হয়ে যাবে? খালি হয়ে যাবে। তাহলে এই যে ফাজের যে প্রোটিন আবরণটা, এটা কি ভিতরে আসছে? ভিতরে কি আসছে? ডিএনএটা ভিতরে আসছে, কিন্তু প্রোটিন আবরণটা কি আসছে? আসে নাই। কারণ ভাইরাসের মধ্যে কি থাকে? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড কি? ডিএনএ বা আরএনএ। আরেকটা কি থাকে? প্রোটিন। তাহলে নিউক্লিক অ্যাসিডটা তো ভিতরে চলে আসছে, তাহলে বাইরে যেটা আছে সেটা কি? প্রোটিন। তাহলে প্রোটিনটা বাইরে রয়ে গেছে। তাহলে ধাপ 2 কি? ফার্স্ট ডিএনএ অনুপ্রবেশ। কি? ব্যাকটেরিয়ার লেজ সংকুচিত হয়, একটা প্রেসার দেয়, তারপর কোষ প্রাচীরের মধ্যে তখন একটা কি হয়? ছিদ্র তৈরি হয়, এবং সেই ছিদ্র দিয়ে এই ডিএনএটা কই প্রবেশ করে? ব্যাকটেরিয়ার ভিতরে। এবং ফাজ প্রোটিন কোথায় থাকে? কার বাইরে? ব্যাকটেরিয়ার বাইরে। তাহলে ধাপ 1-এর চিত্র আর ধাপ 2-এর চিত্র আলাদা হবে না? বুঝছেন আপনারা? এই যে ধাপ 1-এ আইসা জাস্ট অ্যাটাচ হয়েছে, ধাপ 2-এ দেখেন এখানে কোনো ডিএনএ আছে? এখানে দেখেন ডিএনএ ঠিকই আছে, কারণ ডিএনএ এখান থেকে কোথায় চলে আসছে? ভিতরে। এখন ব্যাকটেরিয়া একটা আদিকোষ, যেহেতু এটা কোষ, এটা নিজের একটা ডিএনএ থাকবে না? আমরা জানি ব্যাকটেরিয়ার ক্রোমোজোমের বাইরে একটা বৃত্তাকার ডিএনএ থাকে, তাকে বলি আমরা প্লাজমিড। কি বলি? প্লাজমিড। প্লাজমিড মানে হচ্ছে এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ। টিমের বাইরের প্লেয়ারকে আমরা কি বলি? এক্সট্রা প্লেয়ার না? তাহলে এক্সট্রা ক্রোমোজোমাল মানে কি? ক্রোমোজোমের বাইরে, ক্রোমোজোম বহির্ভূত। তাহলে ক্রোমোজোম বহির্ভূত যে ডিএনএ ব্যাকটেরিয়াতে থাকে সেটাকে আমরা কি বলি? প্লাজমিড। তাহলে এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ অফ মানে ব্যাকটেরিয়া ইজ কল্ড প্লাজমিড। তাহলে এখানে এরকম থাকবে। তাহলে এই যে এই 2 নম্বর ধাপ শেষ না? 3 নম্বর ধাপটা কি? প্রতিলিপন বা রেপ্লিকেশন। রেপ্লিকেশন মানে কি তো আপনারা কি জানেন? জানেন না? রেপ্লিকেশন মানে কি? ডিএনএ থেকে ডিএনএ তৈরি। তাহলে এই যে এইখানে ব্যাকটেরিয়া মানে ভাইরাসের ডিএনএ প্রবেশ করছে না? ব্যাকটেরিয়াও কি আছে? ডিএনএ আছে। তাহলে এইখানে মেইনলি এই ডিএনএগুলো থেকে কি তৈরি হবে? নতুন অনেকগুলো ডিএনএ তৈরি হবে। আমাদের উদ্দেশ্য ব্যাকটেরিয়ার মধ্যে অনেকগুলা কি বানানো? ভাইরাস বানানো। কারণ আমরা কার সংখ্যা বৃদ্ধি করতেছি? ভাইরাসের সংখ্যা বৃদ্ধি। তাহলে আমরা যে ডিএনএটা বানাবো সেই ডিএনএটা কি ব্যাকটেরিয়ার ডিএনএর মতো হবে নাকি ভাইরাসের ডিএনএর মতো হবে? ভাইরাসের ডিএনএর মতো হবে না? তাহলে আমাদের তো এরকম বানাইতে হবে না? তাহলে এর জন্য আমাদের বিভিন্ন কাঁচামাল লাগবে। কি লাগবে? কাঁচামাল। তাহলে দেখেন ফার্স্ট ডিএনএ পোষক কোষের অভ্যন্তরে প্রবেশ করার পর আচ্ছা এই জিনিসগুলো কিন্তু আমরা প্রথম অধ্যায়ের রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন পড়ার সময় পড়ছি। দেখেন এখানে ধাপটা কিরকম হবে? এই যে এটা তো হচ্ছে আমাদের ফার্স্ট ডিএনএ, হ্যাঁ, মানে সরি ফার্স্ট ডিএনএ বলতে হচ্ছে মানে ব্যাকটেরিওফাজ। এখানে তো ডিএনএ ছিল, সেই ডিএনএটা ফুরুত করে কার ভিতরে ঢুকে গেছে? ব্যাকটেরিয়ার ডিএনএর মধ্যে ঢুকে গেছে। এবং ব্যাকটেরিয়ার আগে থেকে একটা কি ছিল? ডিএনএ ছিল। এখন এই যে ডিএনএটা ঢুকছে, এই ডিএনএটা ঢুকে এই ব্যাকটেরিয়ার মধ্যে একটা এনজাইমকে নিজের দিকে আকৃষ্ট করবে। সেই এনজাইমের নাম কি? আরএনএ পলিমারেজ। আচ্ছা, কোন পলিমারেজ? মনে করে দেখেন ডিএনএ থেকে যখন ডিএনএ তৈরি করছি তখন কোন এনজাইম ব্যবহার হয়েছিল? ডিএনএ পলিমারেজ। কিন্তু আমরা যখন ডিএনএ থেকে আরএনএ তৈরি করব তখন কোন পলিমারেজ হবে? কারণ পলিমারকরণ বিক্রিয়া, এজ মানে নামের শেষে এজ থাকলে এটা কি? এনজাইম। তাহলে পলিমারকরণ বিক্রিয়াতে কোন এনজাইম লাগবে? পলিমারেজ। ডিএনএ মানে কি? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড কার পলিমার? নিউক্লিওটাইডের পলিমার। মনে আছে আপনাদের? প্রথম অধ্যায়ে পড়ছিলাম আমরা। নিউক্লিক অ্যাসিড কার পলিমার? নিউক্লিওটাইডের। তাহলে আমরা যে ডিএনএ থেকে ডিএনএ বানাবো মানে নিউক্লিক অ্যাসিড থেকে কি বানাবো? নিউক্লিক অ্যাসিড। তাহলে এখানে আমাদের নিউক্লিওটাইড তৈরি করতে হবে না? তাহলে নিউক্লিওটাইড বানাইতে হইলে এটা তো পলিমার লাগবে। তাহলে কোন এনজাইম লাগবে? পলিমারেজ। তাহলে ডিএনএ থেকে ডিএনএ বানাবো মানে রেপ্লিকেশন, কোন এনজাইম লাগবে? ডিএনএ পলিমারেজ। যেটা বানাবো তার পলিমারেজ। তাহলে আমরা যদি ডিএনএ থেকে আরএনএ বানাইতে চাই তাহলে কার পলিমারেজ লাগবে? আরএনএ পলিমারেজ। তাহলে আমরা এখানে কাকে আকৃষ্ট করছিলাম? তাহলে অ্যাকচুয়ালি এখানে তৈরি হবে কি? একটা আরএনএ। সেই আরএনএর নাম কি? এমআরএনএ। কি তৈরি হবে?
এমআরএনএ। আচ্ছা মনে করে দেখেন, ডিএনএ থেকে ডিএনএ সেটাকে বলে রেপ্লিকেশন, ডিএনএ থেকে এমআরএনএ সেটাকে বলে ট্রান্সক্রিপশন। কি বলে? ট্রান্সক্রিপশন। এই এমআরএনএ থেকে এরপরে কি তৈরি হয় বলেন তো? প্রোটিন। সেটা কি? ট্রান্সলেশন। তাহলে আমরা তো এখানে আরএনএ পলিমারেজ দিয়ে কি বানাইছি? এমআরএনএ। কি বানাইছি? তাহলে এরপর কি তৈরি হবে? তাইলে এই এমআরএনএ পরে কি তৈরি করবে? প্রোটিন। দেখেন সব কিন্তু আমাদের আগের পড়া আছে। তাহলে এই বিশেষ প্রোটিনটা, যে প্রোটিনটা এখানে তৈরি হবে, কারণ এখানে ডিএনএ ঢুকছে, এই ডিএনএ থেকেই তো কি হবে? এমআরএনএ। এই এমআরএনএ থেকে কি হবে? প্রোটিন। এই প্রোটিনটা এই ব্যাকটেরিয়ার যে ডিএনএ আছে এটাকে খণ্ড বিখণ্ড করে ফেলবে। কি করে ফেলবে? একদম খণ্ড বিখণ্ড করে ফেলবে। খণ্ড বিখণ্ড করে ফেললে দেখেন এই ডিএনএটা তো আর এরকম গোল থাকবে না। এই ডিএনএ এখানে অনেকগুলা ছোট ছোট ডিএনএ হয়ে যাবে। অনেকগুলো কি হয়ে যাবে? ছোট ছোট ডিএনএ হয়ে যাবে। তাহলে একটা ডিএনএ ছিল এখানে, পরে এখানে অনেকগুলো ডিএনএ হয়ে গেছে না? তাহলে হয়ে গেছে কি না? তাহলে দেখেন, তাহলে আলটিমেটলি এখানে অনেকগুলো কি হয়ে গেছে? ডিএনএ হয়ে গেছে। তাহলে এই ডিএনএ থেকে আবার যদি আরেকটা ডিএনএ তৈরি হয়, এই ডিএনএ থেকে যদি আবার আরেকটা ডিএনএ তৈরি হয়, এটা থেকে যদি আবার আরেকটা ডিএনএ তৈরি হয়, তাহলে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়াকে আমরা কি বলি? রেপ্লিকেশন। কি বলি? রেপ্লিকেশন। তাহলে দেখেন ডিএনএও তৈরি হইতেছে, ব্যাকটেরিয়ার ডিএনএ থেকে কি তৈরি হইতেছে? ডিএনএ। আবার এই যে ভাইরাসের যে ডিএনএ ঢুকছিল সেই ডিএনএ থেকে কি তৈরি হয়েছে? প্রোটিন। ভাইরাস বানাইতে কি লাগে? নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন। এখানে কি তৈরি হয়েছে? ডিএনএ। ডিএনএ একটা কি? নিউক্লিক অ্যাসিড। আবার এখানে কি তৈরি হয়েছে? প্রোটিন। তাহলে এই নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ আর এই প্রোটিন, এই দুইটা মিললে একটা ভাইরাস বানানোর ভিতরে সম্ভব কি সম্ভব না? সম্ভব। তখন মেইনলি যেটা হবে, এই যে প্রোটিনটা আছে, এই প্রোটিনটা অ্যাকচুয়ালি এই যে এইটার মতো শেপ নিবে। কেউ মাথা বানাবে, কেউ লেজ বানাবে, কেউ কলার বানাবে। বুঝছেন? এই প্রোটিনগুলো এরকম হবে। তাহলে চিন্তা করে দেখেন 3 নম্বর ধাপ কি ছিল? প্রতিলিপন। তাহলে প্রতিলিপনে কি লিখবেন? ভাইরাসের ডিএনএ ভিতরে প্রবেশ করার পর সেই ডিএনএ কাকে আকৃষ্ট করে? আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজ দিয়ে কি হয়? এমআরএনএ। এমআরএনএ কি তৈরি করে? প্রোটিন। সেই প্রোটিন ব্যাকটেরিয়ার ডিএনএ কে কি করে ফেলে? তারপর সেই ডিএনএ থেকে অনেকগুলা কি তৈরি হয়? ডিএনএ। সেটা কি? রেপ্লিকেশন। আর সেই প্রোটিনগুলা এই ভাইরাসের টিটো ব্যাকটেরিওফাজের মতো কি তৈরি করে? মাথা, লেজ, কলার, তারপরে স্পর্শক তন্তু থাকে না? স্পর্শক তন্তু এগুলো তৈরি করে। এখন 4 নম্বর ধাপটা কি? বিভিন্ন দেহাংশ একত্রিত হওয়া। তাহলে দেখেন এই যে এইখানে যে মাথা ছিল, এইখানে যে স্পর্শক তন্তু ছিল, এখানে যে কলার ছিল, এরা সবাই কি হবে? একত্রিত হবে বা একসাথে হবে। তাহলে ধরেন এই যে এখানে ডিএনএ তো আছে না? তাহলে এই যে মাথার এই পার্টটা এখানে আসলো, তারপর ধরেন এই যে এটা হচ্ছে কলার, এই কলারটা এখানে আসলো, এখানে স্পর্শক তন্তু ছিল না? লেজের পরে স্পর্শক তন্তু এখানে আসলো। তাহলে ব্যাকটেরিয়ার ভিতরে এটা একটা নতুন কি হয়ে গেছে? ভাইরাস। এটা এই যে টিটো ব্যাকটেরিওফাজের মতো দেখতে না? তাহলে দেখেন এখানে আবার মাথা আছে না? তাহলে এই যে ডিএনএ আছে না? তাহলে এই যে সিম, তাহলে মাথা গেল। এখানে কলার আছে না? কলার। তাহলে এখানে লেজের পার্ট আছে, লেজ। এখানে স্পর্শক তন্তু আছে। তাহলে এইভাবে বিভিন্ন দেহ অংশ একত্রিত হয়ে একটা ব্যাকটেরিয়ার ভিতরে একটা দুইটা এরকম অনেকগুলা ভাইরাস বানানো যাবে না? যতগুলা ডিএনএ ততগুলা কি বানানো যাবে? ভাইরাস বানানো যাবে। তাহলে এটা লিখতে পারবেন না? বিভিন্ন দেহাংশ একত্রিত হওয়া মানে ডিএনএর সাথে মাথা, লেজ, কলার এগুলোর প্রোটিনগুলো কি হবে? একত্রিত হবে। তারপরেরটা কি? নতুন ভাইরাস মুক্তি, রিলিজ। ঠিক আছে? আচ্ছা, বিভিন্ন দেহাংশ একত্রিত হয়, অ্যাসেম্বল। দেখেন কি হবে? পোষক কোষের অভ্যন্তরে প্রচুর ব্যাকটেরিওফাজ তৈরি হওয়ার পর সুনির্দিষ্ট এনজাইম পোষক কোষের প্রাচীর কি করে ফেলে? বিদীর্ণ করে ফেলে। তাহলে দেখেন এই যে এখন এই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর যদি এখানে লাইসিস হয়ে যায় বা ফেটে যায়, তাহলে দেখেন এটা তো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর ছিল, তাই না? এই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর যদি ধরেন যেখানে লাইসিস বা ফেটে গেছে, এখানে লাইসিস হয়ে গেছে, এখানে লাইসিস হয়ে গেছে,
তাহলে যদি লাইসিস হয়ে যায়, এই যে টি টু ব্যাকটেরিয়াফাজ যেটা তৈরি হয়েছে এটা কি ভিতরে থাকবে? এটা বের হয়ে আসবে না? তাহলে বের হয়ে আসবে। এই যে এটা এখান থেকে বের হয়ে আসছে, বের হয়ে এখানে চলে আসছে কলার লেস স্পর্শক তন্তু, আর ভিতরে কি ডিএনএ। তাহলে এটা এই যে ব্যাকটেরিয়ার ভিতরে একটা স্বাধীন কি তৈরি হয়েছে? ভাইরাস তৈরি হয়েছে। তাহলে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি হয়েছে না? তাহলে দেখেন এখানে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরটা কি হয়ে গেছে? ফেটে গেছে। সিস মানে কি? প্রক্রিয়া। লাইসিস মানে কি? ভেঙে যাওয়া বা ফেটে যাওয়ার প্রক্রিয়া। তাহলে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরটা লাইসিস হয়েছে না? এই কারণে এই চক্রের নাম কি চক্র? লাইটিক চক্র। বুঝাইতে পারলাম? এবং এই যে নতুন যে ব্যাকটেরিওফাজটা তৈরি হয়েছে এটা একটা স্বাধীন না, সে গিয়ে আবার নতুন একটা ইকোলাই ব্যাকটেরিয়াকে অ্যাটাক করতে পারবে কি পারবে না? পারবে। তাহলে সে গিয়ে স্পর্শক তন্তু, প্রথম ধাপের নাম কি? সংযুক্তি বা ল্যান্ডিং বা অ্যাটাচমেন্ট। দ্বিতীয় ধাপের নাম কি? তাহলে এই লেজকে চাপ দিয়ে এই ডিএনএ অণুকে ভিতরে প্রবেশ করাতে পারবে না? 3 নম্বর ধাপের নাম কি? ওই যে আগের মতোই সব। পারবেন না? তাহলে দেখেন, এবং এই যে যেই টি2 ব্যাকটেরিওফাজটা ইকোলাইকে আক্রমণ করে তাকে বলা হয় লাইটিক ফাজ বা ভিরুলেন্ট, মানে ভিরুলেন্ট ফাজ। আর এই যে কোষ, সব পারেন আপনারা, কোষপ্রাচীর বিদীর্ণ হওয়াকে লাইসিস বলে। আর কত মিনিট সময় লাগে? 30 মিনিট। এই লাইটিক চক্রে 30 মিনিটে কয়টা নতুন ফাজ হয়? 300টা। আর দেখেন এই যে এটা তো একটা ব্যাকটেরিয়া ইকোলাই, এই ব্যাকটেরিয়াকে কে আক্রমণ করছে? এই ভাইরাস টি2 ব্যাকটেরিওফাজ। তাহলে আক্রমণ করার পর যতক্ষণ না পর্যন্ত এটার ভিতরে নতুন ভাইরাস তৈরি হয়েছে, তাহলে দেখেন পোষক ব্যাকটেরিয়াকে আক্রমণকারী ভাইরাস আক্রমণ করার পর যতক্ষণ না পর্যন্ত তার ভিতরে নতুন ভাইরাস তৈরি হয়েছে, সেটা তো একটা সময়, একটা গ্যাপ আছে না, টাইম তো আছে, সময় লাগবে না? সেই টাইমটাকে কি বলা হয়? ইক্লিপস কাল। কি কাল? কাল মানে টাইম। তাহলে ইক্লিপস কাল কি? ভাইরাসটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করার পর যতক্ষণ না পর্যন্ত এই ব্যাকটেরিয়ার ভিতরে কি তৈরি হয়েছে? ভাইরাস তৈরি হয়েছে। তো একটা সময়, যে সময়টা, সেই সময়টার নাম কি সময়? ইক্লিপস কাল। তাহলে ভিডিও দেখলে ক্লিয়ার হয়ে যাবে। দেখেন টি2 ব্যাকটেরিওফাজ, হেড বা মাথা, জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ, স্পর্শক তন্তু লেজ, দেখেন বেস প্লেট। এই যে ইকোলাই ব্যাকটেরিয়া, অ্যাটাচমেন্ট প্রথম ধাপ, স্টেপ 1, অ্যাটাচ টু দ্য সেল সারফেস ব্যাকটেরিয়া। দেখেন স্টেপ 2, ব্যাকটেরিয়া ইনজেক্ট জেনেটিক, দেখেন এই যে ডিএনএ ফুরুত করে ভিতরে ঢুকে যাবে। দেখেন এই যে ভিতরে ঢুকে গেছে। আরে পাখি ফুরুত করে উড়ে যায় না, ফুরুত করে ভিতরে আসে। আপনি সিমল বলতেছেন। দেখেন তারপর কি? বায়োসিনথেসিস। দেখেন অনেকগুলো ডিএনএ তৈরি হইতেছে না, মাথা তৈরি হয়েছে না, লেজ তৈরি হবে। এখন আর একসাথে হবে, দেখেন একসাথে হবে এই যে। তারপর নতুন নতুন ব্যাকটেরিওফাজ তৈরি হয়ে গেছে, কোষপ্রাচীর লাইসিস হয়ে যাবে। এখন এই ভিডিওটা বুঝছেন না গিস? এখন বুঝছেন না? এই যে লাইসিস হয়ে গেছে, বের হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এই যে ছবিটা আমি পড়াই দিছি, বুঝছেন আশা করি। ভিডিও কি চলতেছে না অফ হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, এখন দেখেন আর 1 মিনিট। দেখেন পরের চক্রের নাম কি? লাইসোজেনিক চক্র। 1 মিনিটে আমরা দেখব লাইসোজেনিক চক্রটা কি। দেখেন যে প্রক্রিয়ায় ফাজ ভাইরাস, এই যে ফাজ ভাইরাস ব্যাকটেরিয়ার কোষে প্রবেশের পর, আচ্ছা, ভাইরাল ডিএনএটি ব্যাকটেরিয়াল ডিএনএ অণুর সাথে সংযুক্ত হয় এবং ব্যাকটেরিয়াল ডিএনএর সাথে একত্রিত রেপ্লিকেট করে, কিন্তু পূর্ণাঙ্গ ভাইরাস রূপে ব্যাকটেরিয়া কোষের বিদারণ বা লাইসিস ঘটিয়ে মুক্ত হয় না। তাকে কি বলে? লাইসোজেনিক চক্র। তাহলে দেখেন লাইটিক মানে কি? ভেঙে যাওয়া। তৈরি হওয়ার পর সেই আবরণটা আমরা দেখছিলাম, ব্যাকটেরিয়ার আবরণটা কি হয়ে গেছিল? ফেটে গেছিল। কিন্তু এখানে বলতেছে কি হয় না? ব্যাকটেরিয়া কোষের বিদারণ বা লাইসিস ঘটিয়ে কি হয় না? মুক্ত হয় না। তাহলে এরা মেইনলি সেই ব্যাকটেরিয়াকে ধ্বংস না করেই সেটার ভিতরে কি করে? সংখ্যা বৃদ্ধি করে। বুঝছেন? তাহলে আমাকে বলেন তো এখানে কি ঘটে? প্রথমে দেখেন, প্রথমে কি বলছে?
পোষক ব্যাকটেরিয়ার ফাজ ডিএনএ অনুপ্রবেশ, তাহলে সে আগের মতোই, লাইটিক চক্রের মতোই। প্রথমে ফাজ ভাইরাস আসছে, পোষক কোষের কোষপ্রাচীরকে কি করবে? ছিদ্র করবে, ছিদ্র করে ভিতরে কি প্রবেশ করাবে? ডিএনএ। তাহলে ডিএনএ ঢুকলো, আর এখানে আগে থেকে কি আছে? ডিএনএ আছে। আচ্ছা, তারপর এই প্রোটিন আবরণটা কি? বাইরেই থাকবে। তারপরে কি লিখছে? ব্যাকটেরিয়াল ডিএনএর সাথে ভাইরাস ডিএনএ সংযুক্তি। আচ্ছা, একটা এনজাইম, এনজাইমের নাম কি? নিউক্লিওয়েস। সেটা কি করে আমি বলি, দেখেন এখানে ভাইরাসের ডিএনএও আছে, ব্যাকটেরিয়ার ডিএনএও আছে। এই নিউক্লিওয়েস এনজাইমটা এই ব্যাকটেরিয়ার ডিএনএকে একটা অংশের মধ্যে কেটে ফেলে। কি করে ফেলে? কেটে ফেলে। তারপর ভাইরাসের ডিএনএ ছিল না, আর এখানে কার ডিএনএ? ব্যাকটেরিয়ার ডিএনএ। এই দুইটা কি হবে? যুক্ত হবে। দুইটা কি হবে? যুক্ত হবে। তাহলে এই আপনারা ইন্ট্রিগেশন মেথড চ্যাপ্টার পড়ছেন? আচ্ছা, ইন্ট্রিগেশন আর ডিফারেন্সিয়েশন বুঝেন আপনারা? আসলেই বুঝেন? একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেন তো। আপনি যদি কমলা কাটলাম, তারপরে এটা কাটলাম, আমরা 4-5 ভাগ করে ফেললাম, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। আবার সবকিছু সবার সাথে জোড়া লাগাই দিলাম, এটা হচ্ছে ইন্টিগ্রেশন। আচ্ছা, আমি আর একটা সহজ উদাহরণ দিই। আপনারা যখন টিভিতে নিউজ দেখেন, টিভিতে নিউজ দেখার সময় দেখবেন একজন ভদ্রলোক বা ভদ্রমহিলা সে নিউজ পড়তেছে। ভদ্রলোক কমই থাকে। আচ্ছা, একটা স্ক্রিন, একটাই ফুটেজ আপনি দেখতেছেন, কিন্তু দেখবেন পিছনে একটা স্টোর রুমের মানে তাদের স্টুডিওতে এরকম 50-60টা টিভি বা 50-60টা স্ক্রিন, 50-60টা স্ক্রিনে 50-60টা রিলস বা 50-60টা ফুটেজ। তাহলে দেখেন প্রত্যেকটা স্ক্রিনের মধ্যে তাদের স্টুডিওতে ধরুন 50টা স্ক্রিন, 50টা স্ক্রিনে কি 50টা ফুটেজ। সেই 50টা ফুটেজ থেকে একসাথে করে বা যারা ফটোগ্রাফি করে দেখবেন টাইম ফ্রেমিংয়ের একটা ব্যাপার আছে। তাহলে সবগুলা ফ্রেম একটা ফ্রেম বানায় বা একটা নির্দিষ্ট টাইম স্পেনের মধ্যে নিয়ে এসে স্ক্রিনে আপনার এখানে কয়টা আসতেছে? একটা স্ক্রিন। তাহলে অনেকগুলা ফুটেজ পার্ট নিয়ে একটা পার্ট, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। আর একটা পার্টকে ভাঙলে অনেকগুলা পার্ট, সেটা কি? ডিফারেন্সিয়েশন। এটা হচ্ছে বেসিক আলাপ, বুঝছেন? তাহলে ইন্টিগ্রেশন মানে কি? সুন্দর উদাহরণ দিয়েছেন, মানে খুব সহজে বুঝতে পারছেন। ঠিক আছে, অনেক উপকার হয়েছে না? একদম। থ্যাঙ্কস মিলা এটা। বিশ্বাস করেন রাসেল ভাই। তাহলে দেখেন, তাহলে এখানে তো সংযুক্ত হয়েছে ব্যাকটেরিয়ার ডিএনএ এবং ভাইরাসের ডিএনএ। তাহলে এটা কি ইন্টিগ্রেশন না? তাহলে ইন্টিগ্রেশন যুগ এজ, এনজাইমের নাম কি? ইন্টিগ্রেস। তাহলে এখানে সংযুক্তিতে কে হেল্প করবে? ইন্টিগ্রেস হেল্প করবে, ঠিক আছে? এবং দেখেন এই যে এটা পড়াই শেষ, এইটুকুই। ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে সংযুক্ত ফাজ ভাইরাস ডিএনএটিকে কি বলে? প্রোফাজ। তাহলে দেখেন এখানে ব্যাকটেরিয়ার ডিএনএ ছিল, আর এখানে কার ডিএনএ আসছে? ভাইরাস। ব্যাকটেরিয়ার ডিএনএটাকে আমরা কেটে ফেলছিলাম নিউক্লিয়াস দিয়ে। তারপর ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়ার ডিএনএ কি করছি? যুক্ত করছি কোন এনজাইম দিয়ে? ইন্টিগ্রেস। তখন এই নতুনটাকে আমরা কি বলতেছি? প্রোফাজ। কি বলতেছি? প্রোফাজ। আচ্ছা, তখন এটা সুপ্তাবস্থায় থাকে। এরপরে কি হয়? এই ফাজ ডিএনএটা ইকোলাই ব্যাকটেরিয়া, আচ্ছা ব্যাকটেরিয়ার একটা বিভাজন পদ্ধতি আছে, সেটাকে বলা হয়, এটা একটা ব্যাকটেরিয়া, এটা মাঝখান থেকে ভেঙে দুইটা ভাগ হয়ে গেছে। তাহলে একটা ব্যাকটেরিয়া ভেঙে দুইটা হয়ে গেছে, ধরেন দ্বিবিভাজন। তাহলে এটাও একটা ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি। তাহলে এভাবে মেনলি বংশবৃদ্ধি করতে থাকে। বংশবৃদ্ধি করার পর দেখেন ভাইরাস এবং ব্যাকটেরিয়ার জিনোম, নতুন একটা জিনোম তৈরি করে, এগুলো রিডিং করলে আপনারা পারবেন, ঠিক আছে? এই ভিতরে আলটিমেটলি তখন মুক্ত ভাইরাল জিনোম সেটের মাধ্যমে এটার ভিতরে একটা সেট তৈরি হয়। সেই সেট মধ্যে কি থাকে? মানে ভাইরাসটা তৈরি হয়। এগুলো এত টাফ না, কিন্তু আমরা তো আগেরটা বুঝছি না। এখন সবাই একটু অধৈর্য হয়ে আছে, আমি বুঝতেছি। এটা আমি পড়াইলেও আপনারা মাথায় ঢুকবে না, ঠিক আছে? বাট আমরা আগের পার্টটা তো বুঝছি। আল্লাহ হাফেজ, বাই বাই।